প্রিয় দর্শক, আমরা আজকে কথা বলবো বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। বাংলাদেশ প্রস্তর যুগে প্রবেশ করেছে বলে জানিয়েছেন সরকারের একজন উপদেষ্টা। দায়িত্বশীল পদে থেকে দায়িত্ব পালন না করার জন্য একটা নজির হয়ে থাকবে অধ্যাপক ইউনূসের এই অন্তর্বর্তী সরকার। অনেকের মতে বাংলাদেশের ইউনূস সরকারের সময়টা মবের মুল্লুক হিসেবে স্মরণীয় হয়ে থাকবে। অন্তর্বর্তী সরকার হিসেবে ইউনূস সরকার নানা দিকে ব্যর্থ, বিশেষ করে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা সীমা ছাড়িয়ে গেছে। সাধারণত অরাজনৈতিক সরকারের সময়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকে, বাংলাদেশের মানুষের অভিজ্ঞতা সেরকম। কিন্তু এবারের ইউনূস সরকারের শাসনামল আগের সকল অভিজ্ঞতার বাইরে। যত্রতত্র মব সৃষ্টি করে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানো হচ্ছে। সরকারের একজন উপদেষ্টা অবশ্য বলেছেন সরকারি দল মব জাস্টিসের সাথে জড়িত নন। তার মন্তব্য থেকে দুটি বিষয় স্পষ্ট হয়েছে। প্রথমত, দেশে মব জাস্টিস চলছে। এটি গুরুত্বপূর্ণ, কারণ এর আগে সরকারের পক্ষ থেকে মব জাস্টিস এসব অস্বীকার করা হচ্ছিল। সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব মবদেরকে বলছেন প্রেসার গ্রুপ। অপরদিকে আরেক উপদেষ্টা বলছেন গণ অভ্যুত্থানের ছাত্র জনতাকে মব বলা যাবে না। দ্বিতীয়ত, মুখ ফসকে তিনি একটি সত্য কথা বলেছেন, সেটি হলো সরকারি দল। অরাজনৈতিক অন্তর্বর্তী সরকারের তো কোনো দল থাকার কথা নয়। যদিও সবাই জানেন জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি নামে যে নতুন দল গঠিত হয়েছে সেটি অধ্যাপক ইউনূসের আশীর্বাদ প্রাপ্ত হিসেবে কিংস পার্টি। উপদেষ্টার কথায় সেটি প্রমাণিত হলো। সারা দেশে যেভাবে খুন খারাপি, হামলা, চুরি ডাকাতি, ছিনতাই, ধর্ষণ হচ্ছে, তাতে দেশে কোনো সরকার আছে বলে মনে হয় না। অপরাধীদের ধরা হচ্ছে না, প্রশাসন নির্বিকার। মিটফোর্ডে যেভাবে খুন করে ভিডিও ছড়িয়ে দেওয়া হয়েছে তাতে মানুষ আতঙ্কগ্রস্ত হয়ে আছে। স্কুল, কলেজ, মসজিদ, মন্দির কোনো জায়গায় আজ নিরাপদ নয়। এসব ঘটনা প্রকাশের পর বিএনপির বিরুদ্ধে যেভাবে সারা দেশে একযোগে প্রতিবাদ মুখর হয়েছে, তাতে বোঝা যাচ্ছে এসব কোনো স্বাভাবিক ঘটনা নয়। পূর্ব পরিকল্পিতভাবে বিএনপিকে দানব হিসেবে উপস্থাপন করার জন্য একটা মহল চেষ্টা চালিয়ে যাচ্ছে। অনেকে বিএনপির বিরুদ্ধে অনলাইনে অফলাইনে এসব প্রতিবাদকে -2 থিওরির বাস্তবায়নের পরিকল্পনা হিসেবে দেখছেন। বিশেষ করে ইউনিভার্সিটির ক্যাম্পাসগুলোতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিছিল এবং মিছিলের অকথ্য ভাষা, গালিগালাজ থেকে এটা স্পষ্ট যে একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে তারা জল ঘোলা করার চেষ্টা করছেন। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্য সরকারের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অন্তর্বর্তী সরকারকে দায়ী না করে যে লোকটা গত 10 বছর দেশে নেই তাকেই দায়ী করা হচ্ছে। সেজন্য কথা উঠেছে, ইউনূসের বাংলায় তারেক কেন গালি খায়? বাংলাদেশের রাজনীতি নতুন এক সন্ধিক্ষণে, নতুন এক বাঁকে। বিএনপির তারেক রহমান প্রধান উপদেষ্টা ইউনূসের সাথে গোপন মিটিং করে কি আলোচনা করলেন যে এরপর থেকে বিএনপি অন্তর্বর্তী সরকারের প্রতি নমনীয় ভাব দেখায়? ইউনূস সরকারও নির্বাচন নিয়ে নানা টালবাহানা করে যাচ্ছে, শব্দ নিয়ে খেলছেন। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুর রহমান বা শফিক এমনভাবে বলেছেন যে ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের জন্য প্রস্তুতি সরকারকে নির্দেশ দেওয়া হয়েছে। আসলে নির্বাচন নয়, নির্বাচনের প্রস্তুতি নেয়ার কথা বলা হয়েছে। এরপরে প্রধান উপদেষ্টা আবার বলছেন ঐক্যমত্য কমিশনের জুলাই সনদে স্বাক্ষর না করলে নির্বাচন হবে না। এদিকে বিএনপি বলে দিয়েছে জুলাই সনদের কোনো আইনি এবং সাংবিধানিক গুরুত্ব আছে বলে তারা মনে করে না। ফলে সংবিধানে এটি অন্তর্ভুক্ত করার কোনো সুযোগ নেই। একটা রাজনৈতিক দলিল হিসেবে এটা সংরক্ষণ করা যেতে পারে। বিএনপি এই অবস্থান বজায় রাখলে নির্বাচন পিছিয়ে যাবে, আর নির্বাচন না হলে দেশে আরো অস্থিতিশীলতা হবে। বিএনপির কর্মীদের উপরে কারো নিয়ন্ত্রণ থাকবে না। এর সাথে আওয়ামী লীগ যোগ দিবে, দেশে চরম অবস্থা এমনকি যুদ্ধাবস্থার দিকে পৌঁছে যাবে। এদিকে জামাত বাংলাদেশের নির্বাচনে জাতিসংঘের উপস্থিতি চাইছে। জামাত বাংলাদেশের একটি পুরনো দল, তারা নিশ্চিত জেনে বুঝেই বাংলাদেশে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীকে চেয়েছে। তাহলে কি জাতীয় পার্টির মতো জামাত নিজেও কি মাইনাস আতঙ্কে আছে? সাধারণত যুদ্ধবিধ্বস্ত দেশে এরকম সাহায্য চাওয়া হয়। জামাত কি বুঝে চাইলো তারা সেটা ভালো জানে। বিশ্ব শান্তির মোড়লেরাও এটাই চায়। তারা চায় জাতিসংঘের মোড়কে শান্তির বাতাবরণের মধ্য দিয়ে বাংলাদেশ বার্মাতে মানবিক সাহায্য পাঠাবে। বার্মা বাংলাদেশ গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য রক্তক্ষয়ী সংগ্রামে জড়িত হবে। মেটিকুলাস ডিজাইনের মধ্য দিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করে সেদিকে যাওয়ার রাস্তা প্রশস্ত হচ্ছে। এর মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জঙ্গিবাদ দমনের কথা বলে গ্রাউন্ড ওয়ার্ক করা হয়ে গেছে।
সামনের দিকে আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের জন্য এসব রেফারেন্স হয়তো কাজে আসবে। বর্তমানের রাজনৈতিক অবস্থায় বাংলাদেশে -2 ফর্মুলার কথা আবারও আলোচিত হচ্ছে। বিরাজনীতিকরণের একটা হাওয়া বইছে দেশে। ধর্মীয় উগ্রবাদী গোষ্ঠী ছাড়া বাকি সবাই আতঙ্কে আছে। আইরনি হলো নন গভর্নমেন্ট অর্গানাইজেশন বা এনজিওরাই এখন গভর্নমেন্ট চালাচ্ছেন। তারা রাজনীতিকদের পছন্দ করে না। পরিবারতন্ত্র, লেগাসি যেসব দলে আছে সেগুলিকে সরিয়ে দেওয়া তাদের টার্গেট। এটা এর আগেও বাংলাদেশের মানুষ কয়েকবার প্রত্যক্ষ করেছেন। বর্তমানে আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতি থেকে বিতাড়নের পরে তাদের অন্যতম টার্গেট বিএনপি। আওয়ামী লীগ ছাড়া একমাত্র বিএনপির দেশ পরিচালনার অভিজ্ঞতা আছে, তাই এদেরকে নির্বাসনে পাঠাতে পারলে তারা সফল হবে। কিন্তু বিএনপিকে মাইনাস করা এত সহজ হবে না। তৃণমূল পর্যায়ে বিএনপির যে অবস্থান, তাতে করে এটা রীতিমতো অসম্ভব একটি কাজ। তারপরেও চেষ্টা করতে তো দোষ নেই। বিশেষ করে প্রপাগান্ডা এবং ক্ষমতা যেহেতু তাদের পক্ষে কাজ করতেছে, সেজন্য তারা তাদের সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাবে। বিএনপির উপরে সম্মিলিত আক্রমণ এবং প্রপাগান্ডা সেটারই অংশ বলে অনেকে মনে করেন। এর জন্য বিএনপির পলিসিকেও অনেকে দায়ী করছেন। ফলে বাংলাদেশে বিরাজনীতিকরণের যে ঢেউ, সেটা ঠিক কোথায় গিয়ে পৌঁছাবে আগামী কয়েক মাসে সেটা বোঝা যাবে। দেশের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতি হয়তো গণ অভ্যুত্থানকারীদের মেটিকুলাস ডিজাইনের অংশ। দেশের মানুষের বর্তমানে জীবনের নিরাপত্তা নেই। গণ অভ্যুত্থান করে ক্ষমতার পরিবর্তনের পর নতুন সরকার গঠন করা হয়েছিল। মবের কারণে দেশে কোনো সরকার আছে বলে মনে হয় না। যারা সরকার গঠন করেছে তারাই সরকারের অস্তিত্বে বিশ্বাস করে না। সেজন্য মবক্রেসি রীতিমতো আসন গেড়ে বসেছে। মবের পরামর্শ ছাড়া অন্তর্বর্তী সরকার অচল। এর সাথে কিংস পার্টি, উগ্রবাদী রাজনীতির সম্মিলিত প্রয়াসের কারণে দেশে সহসা শান্তি ফিরে আসবে না। নির্বাচন, রাজনীতি, ভোটাধিকার প্রয়োগের নাগরিকদের আশা পূরণ হবার কোনো সম্ভাবনা নেই। থ্যাংক ইউ।